জাপানের হোক্কাইডো অঞ্চলের এক দুর্গম পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট নির্জন গ্রাম আকাইমে। আধুনিক জাপানের কোনো ছোঁয়া সেখানে লাগেনি। চারদিকে ঘন জঙ্গল আর দীর্ঘ পাইন গাছের সারি গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই গ্রামের মানুষগুলো ছিল ভীষণ রক্ষণশীল এবং কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু গত 1 বছর ধরে আকাইমে গ্রামে নেমে এসেছে এক অশুভ স্তব্ধতা। কারণ সেখানে ঘুরে বেড়ায় এক তরুণীর অতৃপ্ত আত্মা, যার নাম ছিল আইকো। আইকো ছিল আকাইমে গ্রামের সবচেয়ে শান্ত আর সুন্দরী মেয়ে। তার একজোড়া উজ্জ্বল চোখ আর দীর্ঘ কালো চুল যে কাউকে মুগ্ধ করত। কিন্তু তার একটি বৈশিষ্ট্য গ্রামবাসীদের মনে ভয় জাগাত। আইকোর একটি চোখ ছিল কুচকুচে কালো আর অন্যটি ছিল নীল। গ্রামের পুরোহিত রটিয়েছিলেন যে এটি অশুভ লক্ষণ। গত বছর যখন গ্রামে দীর্ঘ খরা দেখা দিল এবং ফসল নষ্ট হতে শুরু করল, তখন গ্রামের প্রভাবশালী মাতব্বররা ঘোষণা করলেন যে আইকোই এই দুর্যোগের কারণ। এক অমাবস্যার রাতে গ্রামের মশালধারী একদল মানুষ আইকোকে জোর করে পাহাড়ের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত গভীর কুয়োর কাছে নিয়ে যায়। আইকো প্রাণ ভিক্ষা চেয়েছিল, চিৎকার করে নিজের নির্দোষিতার কথা বলেছিল, কিন্তু কারো মনে দয়া হয়নি। তারা তাকে জীবন্ত সেই কুয়োর ভেতরে ফেলে দিয়ে ওপর থেকে ভারী পাথর দিয়ে মুখ বন্ধ করে দেয়। মৃত্যুর আগে আইকোর শেষ আর্তনাদ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে এসেছিল, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। আইকোর মৃত্যুর ঠিক 13 দিন পর থেকে গ্রামে শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। প্রথম ঘটনাটি ঘটে গ্রামের প্রধানের বাড়িতে। মাঝরাতে তিনি শুনতে পান কুয়োর ভেতর থেকে জল তোলার শব্দ হচ্ছে। বাইরে গিয়ে তিনি দেখেন বালতিতে জলের বদলে ভর্তি হয়ে আছে পচা কাদা আর মানুষের কালো চুল। এরপর থেকে প্রতিদিন গ্রামের কেউ না কেউ অদ্ভুতভাবে অসুস্থ হতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গ্রামের শিশুদের সাথে। তারা দাবি করতে শুরু করে যে তারা বাগানে একটি মেয়ের সাথে খেলছে, যার পরনে সাদা কিমোনো, কিন্তু তার কোনো মুখ নেই। যখনই কোনো বড় মানুষ সেখানে যেত, দেখত শুধু ছোট ছোট পায়ের ছাপ কাদার উপর পড়ে আছে, কিন্তু কোনো মানুষ নেই। ধীরে ধীরে গ্রামের পুকুরগুলোর জল কুচকুচে কালো হয়ে যায় এবং বাতাসের মধ্যে এক উৎকট পচা গন্ধ ছড়িয়ে পড়ে। আইকো সাধারণ আত্মা হিসেবে ফিরে আসেনি। সে ফিরে এসেছিল এক ভয়ঙ্কর অশরীরী ছায়া হয়ে। তাকে সরাসরি কেউ দেখতে পেত না, কিন্তু রাতে কেউ যদি আয়নার সামনে দাঁড়াতো, তবে সে তার নিজের প্রতিবিম্বের পেছনে আইকোর সেই 2 রঙের চোখ জোড়া জলজল করতে দেখত। যারা আইকোকে কুয়োর দিকে টেনে নিয়ে গিয়েছিল, তারা একে একে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। কেউ নিজের গলা নিজে টিপে ধরে মারা যায়, আবার কেউ বা গভীর রাতে দৌড়ে গিয়ে সেই পাথর চাপা দেওয়া কুয়োর ওপরে আছাড় খেয়ে প্রাণ হারায়। গ্রামের মানুষ বুঝতে পারল আইকো শান্তিতে মরতে পারেনি। তার অতৃপ্ত আত্মা পুরো গ্রামকে ধ্বংস করতে চায়। রাতের বেলা গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তায় আইকোর ছায়া দেখা যেত। সে কোনো কথা বলতো না, শুধু নখ দিয়ে দেওয়ালে বা দরজায় আঁচড় কাটত। সেই শব্দ শুনলে মানুষের রক্ত হিম হয়ে যেত। অবশেষে গ্রামের এক প্রবীণ সন্ন্যাসী বুঝতে পারলেন আইকোর আত্মা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না তার দেহটি সেই অন্ধকার কুয়ো থেকে উদ্ধার করে সম্মানজনকভাবে সংস্কার করা হবে। গ্রামের সাহসী কয়েকজন যুবক মিলে সেই ভারী পাথরটি সরিয়ে কুয়োর ভেতরে নামে। কুয়োর ভেতরে নেমে তারা যা দেখল তা ছিল অবর্ণনীয়। আইকোর দেহটি 1 বছরেও একটুও পচেনি, বরং তার নখগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল এবং তার নীল চোখটি অন্ধকার কুয়োর ভেতরেও জলজল করছিল। সন্ন্যাসীরা আইকোর দেহটি বের করে আনেন এবং গ্রামের চেরি ব্লসম বা সাকুরা গাছের নিচে শাস্ত্রীয় মতে তার শেষকৃত্য সম্পন্ন করেন। একই সাথে গ্রামের মাতব্বররা তাদের পাপ স্বীকার করে মন্দিরে ক্ষমা প্রার্থনা করেন। শেষ রাতে যখন প্রবল বেগে তুষারপাত শুরু হয়, তখন আইকোর আত্মা শেষবারের মতো গ্রামের সীমান্তে আবির্ভূত হয়। তবে এবার তার চেহারায় কোনো ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত বিষাদ। সে ধীরে ধীরে ধোঁয়ার মতো পাহাড়ে মিলিয়ে যায়। পরের দিন সকালে আকাইমে গ্রামে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। দীর্ঘ 1 বছর পর প্রথমবারের মতো গ্রামের পাখিরা গান গেয়ে ওঠে। সেই থেকে আইকো আর ফিরে আসেনি, কিন্তু গ্রামের সেই পরিত্যক্ত কুয়োটি আজও আছে। আজও সেই গ্রামের মানুষ কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে কথা বলে, পাছে আইকোর ঘুম ভেঙে যায়।